দেখতে পাচ্ছ? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আমরা শুরু করি। আজকে কি তোমরা এটা পড়ে আসতে পারছিলা? দেখার সুযোগ হয়েছিল? জি স্যার। দেখছিলা? জি স্যার। আচ্ছা, অনেকে সুযোগ পাওয়ার কথা না। আজকে সকালে আমি তো আপলোড দিয়েছিলাম, তাই না? ভুলে গেছিলাম। রাত্রে চেক করেছিলাম, আমরা পাই নাই, অনেকে দেখতে হ্যাঁ, পাইনি। আমি সকালে দিয়েছি, এটা সকাল 6:30টায়। জি স্যার, সকালে। এটার কারণ হচ্ছে আমি আসলে আমি মনে করছি দিয়েছিলাম, কিন্তু পরে দেখি চেক করে সকালে একটু মনে হলো যে কনফিউশনে পড়ে গেছি আর কি, যে আপলোড লেকচার ম্যাটেরিয়ালটা দিছিলেন, মানে এইটা স্লাইডটা দেন নাই। হ্যাঁ, আমি মনে করছি এটাও দিয়ে দিছিলাম, কিন্তু পরে সকালে হঠাৎ করে মনে হলো যে মনে হয় নাও দিতে পারে। পরে আমাদের টিমসে ঢুকে দেখি যে না, দেয়নি, তখনই সাথে সাথে দিয়ে দিলাম আর কি। তাহলে আমরা শুরু করি আজকে। মানে এই পরবর্তী 3টা লেকচারে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে আয়রন প্রোডাকশন, কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার সলিড আয়রন প্রোডাকশন, অর্থাৎ আয়রন ওরটাও সলিড ছিল। এখন এই আমরা যে প্রোডাক্টটা পাবো সেটাও সলিড থাকবে, এখানে লিকুইড হবে না। এটাকে আমরা ডিআরআই বলে অনেক সময় ডাইরেক্ট রিঅ্যাকশন আয়রন বলা হয়, বা ডাইরেক্ট রিডিউসড আয়রনের। তো এটা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এটা সম্পর্কে এই আজকের মানে আমাদের এবং এটা একটা র মেটেরিয়াল স্টিল প্রোডাকশনের জন্য। এটার প্রোডাক্ট হচ্ছে মূলত স্পঞ্জ আয়রন বলা হয়। স্পঞ্জ আয়রন নাম শুনছিলা? স্পঞ্জ আয়রন নাম শুনেছিলা? জি স্যার। জি স্যার। স্পঞ্জ কেন বলা হয়? স্পঞ্জের মতো নরম, এই জন্য সফট নাকি? স্যার পোরাস তাই। মাইক্রোস্ট্রাকচারটা ওইরকম, মানে স্পঞ্জের মতো, স্পঞ্জের ভেতরে যেরকম থাকে ওরকম দেখা যায়। মানে এটা সফট কিনা, মানে স্পঞ্জ তো কারণ একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে পোরাস। এখন কেন স্পঞ্জ বলা হলো এটা কি সফটনেস এর কারণে না পোরোসিটির কারণে? পোরোসিটির কারণে। পোরোসিটি। হ্যাঁ, এটা পোরোসিটির কারণেই এটা এটাকে Recording in progress. তো আমরা এটা দেখি। কে কে পড়ছো? আমি বলবো স্যার। মানে যদিও পড়ার সময় পায় নাই, এর মাঝে কেউ কেউ দেখেছিল কিনা? কৌশিক তো দেখছে, আর কেউ? স্যার দেখেছিলাম। আর কয় পিস দেখছো? কৌশিক কত পিস দেখছো? আমি 6-7 পর্যন্ত স্যার দেখতে পারছিলাম, মানে আমি একটু আগে, মানে আগের ক্লাসে তাড়াতাড়ি শেষ হয়েছিল তো, পরে চেক করতে যাই দিছেন, তাই আর কি পরে দেখছি। আরেকজন কে বললা দেখে আসছো? স্যার রুল 43। রুল 40 তুমি কয় পেজ দেখছো? স্লাইডটা অনেক দূর, আর বই হচ্ছে 2 পেজ। আচ্ছা, স্লাইড অনেক দূর দেখছিলা, তাই তো? তাহলে তুমি সবার শেষে বলো। প্রথম যে রোল 10 মনে হয় 3-4 পেজ করছো, তাই না? রোল 10 না প্রথম বললা? তুমি বলো তাহলে, তারপর কৌশিক বলবা, তারপর রোল 43 বলবা। আমি তো এক্সপ্লেন করে দিব, অসুবিধা নেই, করতে থাকো। আর অন্য যারা বুঝবা না তারা কোশ্চেন করবা, ওদেরকে প্রশ্ন করবা। যারা পড়তেছে ওরা হয়তো আনসার দিতে পারবে, হয়তো দিতে পারবে না, সমস্যা তো নেই। এটা তো আমাদের শেখার সময়, এটা পরীক্ষা না। মানে কনভারসেশনের মাধ্যমে, কোশ্চেন আনসারিং এর মাধ্যমে আমাদের যেটা শেখাটা হয়, মানে ক্লাসটা মূল অবজেক্টিভ হচ্ছে যে এই ক্লাসের এখনকার যেটা ধারা, এটা হচ্ছে যে পার্টিসিপেটিং ক্লাস যেটা বলা হয়, মানে ওয়ান ওয়ে না, ডাবল ওয়ে। এতদিন ধরে আমরা ক্লাসরুমে যেতাম ওয়ান ওয়ে, মানে এটা কি তোমাদেরকে ওই ছেড়ে দিয়ে চলে আসতাম, তোমাদের থেকে কিছু আসতো না, তোমরা তো শুনছো না, এটা আমরা কিছু। এখন হচ্ছে তা না, বোথ ওয়েতে আসতে হবে। আমিও বলবো, তোমরাও বলবা, এবং তোমরা বেশি বলবো। বলা হয় যে এখন ছাত্ররাই বেশি বলবে, শিক্ষক শুধু ধরিয়ে দিবে, রিডিং মেটেরিয়াল দিয়ে দিবে, লেকচার মেটেরিয়াল দিয়ে দিবে, ছাত্ররা নিজেরা পড়বে, না পড়লে সে না বুঝলে, যেখানে বুঝবে না সেটা টিচার ক্লিয়ার করে দিবে। এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ বলো, স্টার্ট করো।
এখানে যেটা বলা হচ্ছে যে তোমার যে কথাটাই বলা হচ্ছে যে আয়রন অক্সাইডের আমরা এর আগে দেখছি যে ব্লাস্ট ফার্নেস লিকুইড প্রসেসও আমাদের টার্গেট ছিল হচ্ছে যে অক্সিজেন রিমুভ করা ফ্রম দা আয়রন অক্সাইড ওর মানে এপিও থেকে বা আয়রন অক্সাইড থেকে। এখানেও সেম জিনিস, অক্সিজেনটাকে রিমুভ করা হয় বাট সলিড স্টেটে। আর মেটালাইজেশন একটা বড় একটা জিনিস, একটা প্রসেস অর্থাৎ ডিআরআই প্রসেস কতটুকু এফেক্টিভ বা কতটুকু এফিশিয়েন্ট এটা ডিপেন্ড করবে হচ্ছে মেটালাইজেশন। মেটালাইজেশন কনসেপ্ট হচ্ছে এরকম যে তুমি যে ওর নিচ্ছ সেখানে টোটাল আয়রন কতটুকু, এরপরে তুমি যখন এটাকে এই রিডিউস করলা মানে তুমি যখন ফাইনাল প্রোডাক্ট পেলা সেখানে আয়রন কতটুকু আসবে, 100% আসে না, কিন্তু যত বেশি আসবে ততই তার এফিসিয়েন্সি বেশি হবে, মেটালাইজেশন বেশি হবে। কথাটা কি বুঝছো কিনা? টোটাল আয়রন প্রেজেন্ট ইন দ্য ওর অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আর মেটালিক আয়রন হচ্ছে টোটাল রিডিউসড আয়রন যেটা এটার পার্সেন্টেজ। এই দুটোর রেশিও যেটা এটা 99% হতে পারে, 95% হতে পারে। খারাপ যদি হয় তাহলে দেখা যায় 87, 88 এরকম। হ্যাঁ, তবে 99% পাওয়া যায় না নর্মালি। আমার যতটুকু মনে পড়ে এখানেও আছে হয়তো যে এটা আমরা ভালো বলে থাকি 92, 93% পর্যন্ত যদি তুমি যদি এই মেটালিক আয়রন পাও, স্পঞ্জ আয়রনের খুব ভালো বলা হয় আর কি। স্পঞ্জ আয়রনটা ভালো, ওই প্রসেসটা খুব ভালো। হ্যাঁ, 85 এর উপর গেলেও এটা চলে, 85, 84, 83% এর উপর। আর এখানে যে স্ট্রাকচারটা বলতেছে হানিকম্বের মতো, এটা কি স্যার সেলুলার সলিড স্ট্রাকচার? এটা পোরাস স্ট্রাকচার, এটা বোঝানোর জন্য বলতেছে এটা পোরাস। বলো এটা এটা আমি বলে দিই, থার্মোডাইনামিক এন্ড কিনেটিক্স অফ আয়রন অক্সাইড রিডাকশন। এটা এখানে ডিসকাস করার কিছু নেই, কারণ হচ্ছে এটা আমরা ওই আগে যেটা পড়ে আসছিলাম বেসিক যে ফিজিকোকেমিক্যাল প্রসেস ফর আয়রন রিডাকশন বা আয়রন যেটা আমরা পড়ে আসছি না শুরুতে, যে থিওরি যেটা পড়ে আসছি না, যেটা সায়েন্স যেটা পড়ে আসছে সেটাই। এই জন্য এখানে জাস্ট মেনশন করে চলে গেছে, আর রিপিট হবে সেজন্য। এরপর একটা শুরু করো যে সিস্টেমস এমপ্লয়িং সলিড এন্ড গ্যাসিয়াস রিডাক্টেন্টস, এটা করো। মানে এখানেও ব্লাস্ট ফার্নেস এখানেও কিন্তু ওভারঅল রিঅ্যাকশনটা এরকম যে আয়রন আর এটা কার্বন মনোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, আয়রন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ বলো। হ্যাঁ, এবং এখানে এখানে যেটা দেখা যাচ্ছে তুমি দেখো এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা এখানে বেশি হয় এই জায়গাগুলোতে। হ্যাঁ, এই যে কার্বনের সাথে অক্সিজেন রিঅ্যাকশনে কার্বন মনোক্সাইড, এই যে ওয়াটারের সাথে এই যে পজিটিভ যেগুলো এগুলো সব হচ্ছে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এটা তোমরা জানো তাই না? যে আয়রন অক্সাইড Fe3O4 থেকে এটা হচ্ছে যে এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যে ব্লাস্ট ফার্নেসে এই রিঅ্যাকশনটা কম হয়েছে, কেন হয়েছে কে বলতে পারে? ব্লাস্ট ফার্নেসে অলমোস্ট এই রিঅ্যাকশনটা হয়নি, মানে কম হয়েছে। এটা স্যার Fe3O4 হয়ে যায় না, Fe3O4 হয়ে যায়। মানে এটা কার্বন মনোক্সাইড মানে এটা উইদাউট রিডাক্টানি সে কি ভেঙে যায়? আমরা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে দেখছিলাম না? হ্যাঁ, তোমাদের মনে পড়ে এটা?
যে Fe2O3 থেকে Fe3O4 ইজিলি হয়ে যায়, এটা এমনি ডিসোসিয়েশন হয়ে যায়। ওটা কিছু যে 560°C হ্যাঁ মানে এখানে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কিন্তু এখানে তো তা না, এখানে তো টেম্পারেচার কম, এখানে তারপর হচ্ছে যে প্রেসার কম, এইসব কারণে এখানে Fe3O4টা তোমার কার্বন মনোক্সাইড দ্বারাই তোমার রিডিউস হবে, তখন রিঅ্যাকশন হবে। তারপর এই যে এই রিঅ্যাকশনটা দেখো FeO, এটাও কিন্তু এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এরপরে হাইড্রোজেন দিয়ে যে রিঅ্যাকশন গুলা তোমরা এর আগেও দেখছো, এগুলো হচ্ছে সব এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে তোমার টেম্পারেচারটা যে হয় কি জন্য হয়, তোমার চার্জকে হিট করা, আর একটা হচ্ছে যে এই রিঅ্যাকশন যেগুলো হচ্ছে এন্ডোথার্মিক, এগুলো একটু হিট সাপ্লাই দেওয়া, আদারওয়াইজ সিস্টেম কুল করে যাবে আর টেম্পারেচারটা কমে যাবে, তাহলে তোমার রিঅ্যাকশনটা প্রসিড করবে। হ্যাঁ ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা স্টেপস ইনভলভ ইন আয়রন অক্সাইড রিডাকশন। কিভাবে তোমার এটা তোমাদের যে মেটেরিয়াল দেওয়া হয়েছে, সাপ্লাই করা হয়েছে, সেখানে ভালোভাবে দেওয়া আছে। এটা বলতে পারবা তুমি? বলো। হুম, হুম। এটা একটু এক্সপ্লেন করো এটা। মাস ট্রান্সফার বিটুইন দ্য গ্যাস, বাল্ক গ্যাস এন্ড দ্য সলিড সারফেস। মাঝখানে মানে অর্থাৎ তোমার ধরো সলিড গ্যাস এবং তোমার সলিড অক্সাইড সারফেস দুটো কাছাকাছি আছে, লাগানো আছে। এখন এই দুটো মাস ট্রান্সফারটা কি হবে সেটাই বলতেছে। মানে ডিফিউশন গ্যাসটা আছে সেটাকে ডিফিউশন হতে হবে ফ্রম দ্য বাল্ক গ্যাস টু সলিড সারফেসে ডিফিউশন হবে একটা, অর দ্য reaction products, gaseous reaction surface, bulk passing through এরকম যদি হয় যে তোমার সলিড সারফেসের ধরো লেগে থাকবে, খেয়াল করো লেগে থাকলে সেই রিডাক্টেন্টটা আছে, সেই রিডাক্টেন্ট তো ঢুকে গেলে তাহলে সেখানে কনসেন্ট্রেশন, রিডাক্টেন্টের গ্যাসিয়াস রিডাক্টেন্টের কনসেন্ট্রেশন কমে যাবে কিনা, কথা বলো। জি স্যার। কমে যাবে কিনা, এবং সেটা যদি স্ট্যাগনেন্ট থাকে, এটা যদি মুভিং না থাকে, তাহলে তো ওই ফিল্মটা বসে থাকবে, তাহলে তো ফার্দার রিঅ্যাকশনটা তার প্রসিড হচ্ছে না, কারণ ওইখানে হতে এবার রিঅ্যাকশন একটু স্লো হয়ে যাবে। তখন বলতেছে যে ওই স্ট্যাগনেন্ট যেখানে রিডাক্টেন্টের ডেফিসিয়েন্সি আছে, তার পাশে তো আবার রিডাক্টেন্ট অ্যাবান্ডেন্ট আছে, তাই না, প্রচুর পরিমাণে আছে, তখন এটা ডিফিউজ করে সলিড সারফেসে দিতে হবে। কথাই বুঝছো কেন? হ্যাঁ তারপরে তো থার্ডটা বলো। এই তোমরা না বুঝলে অন্যরা বলবা, তোমরা যদি রেসপন্স বুঝে তোমরা বুঝতেছো। বলো। মানে ধরো এখানে কি বলতেছে, মাস ট্রান্সফার বিটুইন সলিড সারফেস, হ্যাঁ সলিড অক্সাইড সারফেস এন্ড দ্য ইন্টারনাল রিঅ্যাকশন। এখন তোমার এই সলিড সারফেস থেকে তোমার ইন্টারনাল যে রিঅ্যাকশনটা থ্রু দ্য লেয়ার অফ রিডাকশন প্রোডাক্টস হুইচ ইজ বাই, মানে রিডিউসড হয়ে গেল, তাই না, এখানে অক্সিজেন রিমুভ হয়ে গেল। তাহলে তাহলে কি দেওয়া হলো যে এখন আগে যে অক্সাইড ওয়াটার নিয়েছো তার একদম সারফেসের ধরো মাইক্রোমিটার লেয়ার পরিমাণ, থিকনেস পরিমাণ, এটা আয়রন হলো, কিন্তু এর সাথে কি, এর সাথে অ্যাটাচড হচ্ছে যে আয়রন অক্সাইড, তার একটা ইন্টারফেস তৈরি হলো না, আয়রন অক্সাইড এন্ড আয়রনের সে ইন্টারফেসে তোমার সলিড প্রোডাক্টস হুইচ ইজ ইনফ্লুয়েন্স, মানে এটা কিভাবে এই লেয়ারটা ইনফ্লুয়েন্স সেটা কথাটা বলতেছে। হ্যাঁ বলো।
কারণ এই লেয়ারের সাথে সাথে যেহেতু সলিড, এই লেয়ারটাকে মুভ করার সাথে সাথে তোমার রিঅ্যাকশন রেটটা এবং রিঅ্যাকশনটা ডিপেন্ড করবে। হ্যাঁ বলো। হ্যাঁ মানে, হ্যাঁ মানে এই যে পোরাস লেয়ার কোনটা বলতে কি বুঝেছি? রিস্ট হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো যথেষ্ট পোরাস। এটা এটা পোরাস কাজ হইলো কেন, যথেষ্ট পোরাস হলো কেন আগে? আহ, হ্যাঁ বলো। মানে আগে অক্সিজেন ছিল, এখন অক্সিজেনটা চলে গেছে, তো চলে গেছে। অক্সিজেনটা একটা একটা জায়গা নিয়েছিল তাই না? হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তো এখন পোরাস হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, দ্য সলিড স্টেজ ডিফিউশন থ্রু এ ডেন্স লেয়ার অর লোয়ার অক্সাইড। ওই যে তোমার ইয়াটা অক্সাইড গুলা ডেন্স বলতেছে এখানে, অ্যান্ড অর থ্রু ডেন্স লেয়ার অফ রিডিউসড আয়রন। মানে এখন তোমার সলিড স্টেটের মধ্য দিয়ে যে ডিফিউশনটা হবে তোমার ওই যে রিডাক্টেন্টের, এটা কি দ্বারা ইনফ্লুয়েন্স হয়? টাইটেলটা কি ছিল? রিডাকশন প্রোডাক্টস হুইচ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সলিড স্টেট ডিফিউশন ডেন্স লেয়ার অর লোয়ার অক্সাইডস। অ্যান্ড মানে ডেন্স লেয়ার অর্থাৎ লোয়ার অক্সাইড যেটা, এবং লোয়ার অক্সাইড এটা এটা তো ডেন্স হিসেবে আছে, অ্যান্ড অর থ্রু এ ডেন্স লেয়ার অফ রিডিউসড আয়রন। যদি ওই যে তোমার লেয়ারটা যদি আর যদি ড্যান্স থাকে, এটার মধ্য দিয়ে ডিফিউশনটা হবে, তার উপর তোমার এই যে ইন্টারফেসটা মুভমেন্টটা ডিপেন্ড করবে, এই কথাটা বলতেছে। তারপর বলো। মানে এটা তোমার যখন অক্সাইড হয়ে যাচ্ছে, মেটালিক আয়রন হয়ে যাচ্ছে, তখন এটা গ্রোথ হয় আর কি। মানে পাশাপাশি থাকলে তখন একটা একটার উপর মেটালিক আয়রন এসে আস্তে আস্তে এটা প্রথম নিউক্লিয়াস হয়ে তাদের গ্রো হবে, এটা আমরা দেখতে পারি। স্যার 2 নাম্বারের যে লাস্ট লাইনটা বুঝি নাই। কোনটা? 2 নাম্বার পয়েন্ট, মাস ট্রান্সফার বিটুইন দ্য বাল্কেস, এই পয়েন্টের লাইনটার শেষ অর্ধেকটা বুঝি নাই, যে স্ট্যাগনেন্ট গ্যাস ফিল্ম স্যার। এটা এটা জি স্যার, এই লাইনটা। হ্যাঁ, এটা স্ট্যাগনেন্ট গ্যাস ফিল্ম মানে বলা হচ্ছে যে তুমি যখন একটা যে কোনো কিছু ধরো, তুমি যখন আমরাও আমাদের আমাদের বডি সারফেসে তোমার ইয়ে হয় কিনা, কি বলে এটাকে, এয়ার আছে না, আছে কিনা? জি স্যার আছে। সবসময় এনকম্পাস থাকে এয়ার দ্বারা। এখন আমি যদি মুভ না করে তাহলে কি হয়? আমার চারিদিকে আমি ফ্লো অনুভব করি না, অর্থাৎ আমার চারিদিকে সারফেসে যে গ্যাসটা আছে সেটা বসে থাকে, তখন আমি সোয়েটিং হয় আমার, এবং সেটা অনুভব করি আমার শরীর ভিজে যায়। কারণ হচ্ছে যে আমার চারিদিকে যে গ্যাসটা আছে, গ্যাস ফিল্মটা আছে, এটা মুভ করছে না, এটা বসে আছে। বসে থাকাতে এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে হিউমিডিটি দিয়ে। অতএব আমার বডি থেকে যে তোমার ইয়াটা ঘামটা বের হচ্ছে, সেটা তোমার এই এয়ারে যেতে পারতেছে না, সে নিতে পারতেছে না, এই জন্য আমার বডিতে জমা হচ্ছে। কিন্তু যদি স্ট্যাগনেন্ট না থেকে তুমি ফ্যান যদি ছেড়ে দাও, তখন দেখা যাবে যে আমার বডি সারফেসে যে গ্যাস ফিল্মটা আছে সেটা আর স্ট্যাগনেন্ট থাকতেছে না, এটা ফ্লো হচ্ছে। ফ্লো হওয়ার কারণে যেহেতু ওভারঅল এয়ারে হিউমিডিটি কম, আমার বডি থেকে যে ঘামটা বেরোচ্ছে সেটা চলে যাচ্ছে, তখন আর আমার বডিতে সোয়েটিং হচ্ছে ঠিকই, কিন্তু একই রেটে, কিন্তু আমি এটা কি হচ্ছে এই ফিল করছি না, এবং আমার বডিতে জমা হচ্ছে না। এখানে একই জিনিস, যে স্ট্যাগনেন্ট ফিল্ম গ্যাস ফিল্ম বলতে বলা হচ্ছে যে যখন ওরের চারিদিকে যে গ্যাস আছে, সেই গ্যাসটা রিডাক্টেন্ট গ্যাস, সেখানে পুরা তো 100% রিডাক্টেন্ট গ্যাস থাকবে না, সেখানে এয়ারের মধ্যে তোমার রিডাক্টেন্ট থাকবে। রিডাক্টেন্ট থাকলে যেটা হচ্ছে যে যখন প্রথম রিঅ্যাকশনটা হয়ে যাবে, তখন ওই রিডাক্টেন্টটা তো পার্টিসিপেট, যেমন কার্বন মনোক্সাইড প্রথম রিঅ্যাকশন কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, তাহলে ওর ফিল্মের এই ওই কি বলে তোমার ওর চারিদিকে যে ফিল্মটা থাকলো অ্যাটাচড,
ওই ফিল্মটা এখানে স্ট্যাগনেন্ট থাকে যদি এটা মুভ না করা হয়, নর্মালি মুভ করা হয় না, স্লো মুভ করা হয়, কিন্তু সেখানে রিডাক্টেন্টের পরিমাণটা কমে যায়, কমে গেলে রিঅ্যাকশন রেট স্লো হয়ে যায়। তাহলে এখন বলতেছে যে এখন তোমার কি হতে হবে, রিঅ্যাকশন রেটটা ফাস্ট করাতে হলে ওই স্ট্যাগনেন্ট ফিল্মের বাইরে যে এয়ারটা আছে বা যেই রিডাক্টেন্ট অ্যাটমসফিয়ার আছে সেখানে তো প্রচুর পরিমাণে রিডাক্টেন্ট থাকে, তখন এই ফিল্ম দিয়ে ডিফিউশনটা ভালোভাবে হতে হবে, তাহলে রিঅ্যাকশন রেটটা তোমার আগাবে। এই কথাটা এখানে বলতেছি, জি স্যার। বুঝছো? এইগুলো এইগুলার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। তো এটা কে বলবে? কৌশিক বলো। জি স্যার। তো স্যার এখানে বলছে মাস ট্রান্সফার বিটুইন দ্য গ্যাস ফিল্ম আর কি। এখন স্যার supply of reducing agent to the iron oxide surface is controlled by the diffusion through a stagnant gas film। মানে আমাদের যে অক্সাইডটা আছে ওটার সাথে যে গ্যাস ফিল্মটা আছে ওটা স্ট্যাগনেন্ট, তো রিডিউসিং এজেন্টটা আয়রন অক্সাইড সারফেস পর্যন্ত যাবে কিনা এটা হলো ওই স্ট্যাগনেন্ট গ্যাস ফিল্মের মাঝখান দিয়ে, মানে যে বাউন্ডারি লেভেলের যে ফিল্মটা আছে ওটার মাঝখান দিয়ে ওই রিডিউসিং এজেন্টের যে ফ্লোটা ওটার উপর ডিপেন্ড করবে। Then also the reaction rate increases with increasing gas velocity by reducing the gas film thickness. Reaction rates are gas velocity সাথে বাড়বে, কারণ হলো স্যার যে যেই ওই যে স্ট্যাগনেন্ট গ্যাস ফিল্মটা আছে এই বাউন্ডারি লেভেলটা তখন স্যার কমে যাবে আর কি তুলনামূলক। তো স্যার যেটা তোমাকে বুঝালাম, যেটা আমাদেরকে ধরো আমরা হিউম্যান বডির সাথে বুঝালাম, ওই একই কনসেপ্ট। তুমি যদি গ্যাস ভেলোসিটি বাড়ায় দাও তাহলে ওই যে স্ট্যাগনেন্ট ফিল্মের থিকনেস কমে যাবে, থিকনেস লেয়ার যদি কমে যায় তাহলে তোমার সাপ্লাইটা ইজি হবে আর কি, সাপ্লাই। আর যদি স্যার একটা ক্রিটিক্যাল ভেলোসিটি আছে এর উপরে যদি আমরা ভেলোসিটি অ্যাপ্লাই করি তাহলে হয় যে ওই গ্যাস ফিল্মের থিকনেসটা এতই কমে যায় যে তখন আর এই সাপ্লাই যে রিডিউসিং এর সাপ্লাইটা এটার কোনো সমস্যা থাকে না। তো রিডাকশন রেটটা তখন এই গ্যাস ফ্লো রেটের উপর তখন আর ডিপেন্ড করে না। মানে ফিল্ম থিকনেসটা ধরো বাড়ছে কিন্তু যদি পুরাই বাড়তে থাকবে না, বলতেছি যে ফিল্ম থিকনেস এমন একটা জায়গায় আসবে যে এরপরে তুমি স্পিড যতই বাড়াও না কেন দেখা যাচ্ছে যে আর রিঅ্যাকশন রেটটা বাড়বে না। হ্যাঁ, এই কথাটাই বলছি। তারপর স্যার এটা হচ্ছে মাস ট্রান্সফার বিটুইন দ্য গ্যাস ফিল্মের মধ্যে দিয়ে কিভাবে মাস। হ্যাঁ, এরপরে পড়ো। তারপর মাস ট্রান্সফার বিটুইন সলিড অক্সাইড সারফেস এন্ড দ্য ইন্টারনাল রিঅ্যাকশন ইন্টারফেস। স্যার মাস ট্রান্সফার ডিপেন্ডস অন মেটালিক লেয়ার ডেনসিটি, মানে মেটালিক লেয়ারের ডেনসিটি কতটুকু ওইটার উপর ডিপেন্ড করে আর কি স্যার। মানে ওই যে ইন্টারফেসটা আছে যে সলিড অক্সাইড আর ইন্টারনাল রিঅ্যাকশন যেখানে হইতেছে আর যে সলিড অক্সাইডটা ওটার মধ্যে মেটালিক লেয়ারটা কতটুকু যাবে, মাসটা কত ট্রান্সফার হবে ওটা ডিপেন্ড করবে যে মেটালিক লেয়ারের ডেনসিটি বা কি পরিমাণে আছে আর কি, মানে পরিমাণটার উপরে কনসেন্ট্রেশন বলতে পারি আমরা হিসেবে। তারপরে স্যার অক্সিজেন রিমুভাল এট দ্য ইন্টারফেস অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। In the reduction of dense iron oxide, the volume of the oxide-iron interface is quite small as compared to the total volume of oxide. এখানে যেটা বুঝাইছে স্যার ওই যে আয়রন অক্সাইড যে অক্সাইড ভলিউমটা আছে ওইটার সাথে আয়রনের ইন্টারফেসের যে ইন্টারফেস এরিয়াটা যে থাকবে ওটা খুবই ছোট হবে কম্পেয়ার টু হলো স্যার টোটাল যে পোরাস অক্সাইডটা আছে ওইটার থেকে আর কি, মানে ডেন্স অক্সাইডটার থেকে আর পোরাস অক্সাইডটার মানে ভলিউমটা আর কি বেশি হবে, এটাই বুঝাইতেছে আর কি এক হিসেবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। The ratio of the rate of interfacial reaction to the pore diffusion of the reducing gas through the metallic layer is small. স্যার লিঙ্কটা ঠিক মনে নেই, একটু সেই আপনি বলে দেন তাহলে ভালো হবে। The ratio of the rate of the interfacial reaction to that of pore diffusion. একটা হচ্ছে যে interfacial reaction, rated interfacial reaction to that of pore diffusion of the reducing gas. অর্থাৎ তুমি যদি উপরে রাখো যে rate of reaction আর একটা interfacial reaction আর নিচে যদি রাখো যে pore reducing gas এর pore diffusion, এই রেশিওটা through metallic layer is small. metallic layer এর মধ্যে দিয়ে কম। কথা কি বুঝছো?
অর্থাৎ বলতেছে যে তোমার যে রেট অফ ইন্টারফেসিয়াল রিঅ্যাকশন যেটা আর 4 এর মধ্যে দিয়ে যে রিডিউসিং গ্যাসটা গেছে সেই রেশিওটা কম। কথাটা কি বুঝছো? আচ্ছা আচ্ছা বুঝছি, মানে রিঅ্যাকশনের যে রেটটা আর ওই অনুযায়ী যে ডিফিউশনের রেটটা ওই দুটার মধ্যে। তোমার একটা বুঝতে সুবিধা হচ্ছে যে রেশিও কিসের মধ্যে করতেছে সেটা, তাই না? জি স্যার। এখানে রেশিও হচ্ছে ইন্টারফেসিয়াল রিঅ্যাকশন রেট ডিভাইডেড বাই পোর ডিফিউশন। পোর ডিফিউশন, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। মানে মানে রিঅ্যাকশন রেটটা তুলনামূলক কম হবে আর কি ডিফিউশনের থেকে আর কি। হ্যাঁ। জি স্যার। আর স্যার ডিসোসিয়েশন রিঅ্যাকশন অফ অক্সিজেন এট দ্য ইন্টারফেস বিকামস দ্য ডিটারমিনিং রেট। মানে স্যার অক্সাইডের যে অক্সিজেন আছে ওইটার যে ডিসোসিয়েশনটা হইতেছে ওইটাই হলো আমাদের যে পুরো রিডাকশন প্রসেসটা আছে ওইটার হলো স্যার ডিটারমিনিং স্টেপ আর কি। Oxygen removal at the interface is directly proportional to the reaction surface and the partial pressure of the reducing reagent. মানে স্যার অক্সিজেন রিমুভাল এট দ্য ইন্টারফেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। রিঅ্যাকশন সারফেস যত বাড়বে তত স্যার মানে অক্সিজেন রিমুভালও বাড়বে আর কি। জি স্যার, এটা তার হলো পার্শিয়াল প্রেসারের মানে এই যে পার্শিয়াল প্রেসারটা হবে ওইটার একটা সূত্র দিছে। মানে সেটাই, মানে এখানে যেটা বলতে যাচ্ছে যে তোমার অক্সিজেন রিমুভালটা একটা প্রপোর্শনাল টু রিঅ্যাকশন সারফেস যত বাড়বে অক্সিজেন রিমুভাল বাড়বে এবং রিডিউসিং এজেন্ট যেটা তার পার্শিয়াল প্রেসার যত বেশি হবে অক্সিজেন রিমুভালটা তত বেশি হবে। এক কথা হচ্ছে যে এটা, তাই না? এখানে একটা ইকুয়েশন দিচ্ছে, এটা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ বলো স্যার। এইখানে হলো স্যার মাইনাস ডি নট ডি এন নট বাই ডিটি ইকুয়াল টু কে এপি বলছে। এখানে ডি এন নট বাই ডিটি হলো রেট অফ অক্সিজেন রিমুভাল। মাইনাস দিয়ে মনে হয় বুঝাইছে যে স্যার অক্সিজেনের পরিমাণ কমতেছে এই জন্য হয়তোবা, যতটুকু বুঝতে পারছি। আর কে হলো স্যার রিঅ্যাকশন সারফেস এরিয়া, আর এপি হলো পার্শিয়াল প্রেসার অফ রিডিউসিং গ্যাস। বলো। নিউক্লিয়েশন এন্ড গ্রোথ অফ আয়রন রিডাকশন। আমরা এগুলো কি করতেছি? আমরা যে এখানে যে বলছিলাম এই যে এই জিনিসগুলো আরেকটু ক্লারিফিকেশন, এখানে তোমাদের বইটা আরো ডিটেইল বলা আছে, ওখানে পড়লে তোমাদের কাছে আরো ক্লিয়ার। হ্যাঁ বলো। বই মানে তোমাদেরকে যে লেকচার মেটেরিয়াল দেওয়া হয়েছে ওখানে বলো। Nucleation and growth of iron. The reduction of Fe2O3 to FeO and further to Fe with solid carbon, a minimum reaction rate has been observed before the nucleation of iron. মানে স্যার এখানে আয়রন যে নিউক্লিয়েশনটা হইতেছে ওইটা হওয়ার আগে এই যে পুরো যে প্রসেসটা Fe2 to FeO তারপরে স্যার Fe হইতেছে উইথ সলিড কার্বন সহ এই রিঅ্যাকশন রেটটা খুবই কম হয়, মানে কম দেখা গেছে আর কি, অবজার্ভ করছে এটা। আর নিউক্লিয়েশন টাইপ অফ Fe from FeO ডিপেন্ডস মানে আয়রন নিউক্লিয়েশনের আগে এই রিঅ্যাকশন রেটটা কম, এটাই তো বলতেছে মিনিমাম রিঅ্যাকশন। জি স্যার, মানে আয়রন ফর্মেশন Fe2O3 থেকে Fe হওয়া মানে আসলে মাঝখানে Fe3O উপর হবে এবং মেটালিক আয়রন হওয়া, তাই না? সলিড কার্বন। এই রিঅ্যাকশন রেটটা বলছে যে আয়রন নিউক্লিয়েশন যদি না হয় তাহলে কম দেখা যায়, রিসার্চে এটা দেখা গেল। হ্যাঁ তারপর nucleation time of Fe from FeO depends on the initial oxygen present in the oxide. মানে প্রথমে কি পরিমাণে অক্সাইড মানে মানে অক্সাইড যে আমাদের আছে ওখানে প্রথমে কি পরিমাণ অক্সিজেন আছে ওটার উপর ডিপেন্ড করে আর কি স্যার ওই নিউক্লিয়েশন যে মানে আমাদের যে Feটা হবে মানে আয়রন যে নিউক্লিয়েশন হবে ওটা ডিপেন্ড করবে আর কি। তারপর স্যার Fe nucleated on FeO grows linearly with time for reduction with both H and CO. এটা মানে আয়রন নিউক্লিয়েশনটা হবে হচ্ছে যে FeO, আয়রন নিউক্লিয়েটেড অন আয়রন অক্সাইড, বুঝছো? আরে আয়রন অক্সাইডের উপরই, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার। আচ্ছা, আয়রন অক্সাইডের উপরই তোমার যে আয়রনটা নিউক্লিয়েশন হবে, অর্থাৎ প্রথমে কি Fe2O3 থেকে আয়রন অক্সাইড আসলো না, এই আয়রন অক্সাইড থেকে FeO থেকে যখন ওটা সরে গেল তখনই তো আয়রন হবে। ওই আয়রনটাই দেখা গেল যে পরবর্তী আয়রন অক্সাইডের উপর ওখান থেকে এই আয়রনটা নিউক্লিয়েশন হবে, এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। The growth rates of Fe on FeO is 40 times higher than for H than for CO at 800 degrees Celsius because H forms a thin and cohesive layer during H reduction, while in case of CO the layer is thick and porous. এই কয়েকটা লাইন কম বুঝতে পারছি আর কি। হ্যাঁ, growth rates of iron on iron oxide is 40 times higher for hydrogen than for carbon monoxide at 800. অর্থাৎ তোমার হাইড্রোজেন দিয়ে তুমি যদি রিডিউস করো আর কার্বন মনোক্সাইড একই টেম্পারেচারে, তখন এটা বলতেছে যে হাইড্রোজেন
এর উপর হাইড্রোজেন যদি যে আয়রন অক্সাইড রিডিউস হবে তার উপরে আয়রনের যে নিউক্লিয়েশন হবে সেই নিউক্লিয়েশন গ্রোথ রেটটা অনেক বেশি হবে, কত 40 টাইমস তুমি কার্বন মনোক্সাইড দেবে, বিকজ হাইড্রোজেন ফর্মস এ থিন and cohesive layer during hydrogen reduction, while in case of carbon monoxide the layer is thick and porous. কথা কি বুঝছো? এই কারণে বলা হচ্ছে যে হাইড্রোজেন তোমার এটা একটা কোহেসিভ লেয়ার ফর্ম করাবে যখন হাইড্রোজেন দিয়ে তুমি যখন রিডাকশন করবা, এটা নিউক্লিয়েশনের জন্য ফেভারেবল। হ্যাঁ, আর কার্বন মনোক্সাইড দিলে যেটা ঠিক হবে কিন্তু পোরাস, মানে এখানে থিন এবং কোহেসিভ লেয়ারটা হবে না, মানে কম হবে, যে কারণে দেখা যাচ্ছে যে গ্রোথ রেটটা তোমার হাইড্রোজেন দিয়ে যখন তুমি রিডিউস করবে তখন অনেক বেশি হায়ার হবে, নিউক্লিয়েশনটা অনেক নিউক্লিয়েশন গ্রোথটা বলা হচ্ছে যে আয়রন অক্সাইড রিডিউস বাই হাইড্রোজেন হচ্ছে যখন হবে তখন এটা বেশি হবে। এই কথা কারণ কি, হ্যাঁ এখানে হাইড্রোজেন দিয়ে যখন করবা তখন এটা থিন এবং কোহেসিভ লেয়ার ফর্ম করে, হাইড্রোজেন ডিউরিং হাইড্রোজেন রিডাকশন, while in case of carbon monoxide the layer is thick and porous. তারপর retarding effect on nucleation occurs only in the FeO-Fe step, not in the formation stage of Fe3O4 and FeO from Fe3. এটা যে বুঝেছে স্যার, মানে যে আমাদের যে নিউক্লিয়েশন প্রসেসটা হইতেছে Fe, ওইটা FeO থেকে Fe স্টেপ যেটা আছে ওটার উপর বেশি ডিপেন্ড, মানে ওইখানেই হয় মেইনলি, মানে এটা হচ্ছে বাধাটা আর কি, মানে ওটাতে যে বাধাটা ওটা হলো মেইনলি ওই স্টেপটাতে হয়, বাকি যে দুটো স্টেপ আছে মানে Fe2O3 থেকে Fe3O4 হচ্ছে, তারপরে FeO হচ্ছে, ওগুলার উপর তেমন একটা ডিপেন্ড করে না। মানে এই স্টেজ গুলা না আসলে Fe থেকে যখন অর্থাৎ অক্সাইড লাস্ট অক্সাইড থেকে যখন তোমার মেটালিক আয়রনে আসতেছে তখনই এটা নিউক্লিয়েশন গ্রোথে এটা বাধাগ্রস্ত হয়, আর অন্যগুলোর উপর ডিপেন্ড করে। তারপর বলো। So reduction and growth process of iron oxide control the structure, which in turn affects the subsequent reduction rate. স্যার এই যে রিডাকশন আর গ্রোথ প্রসেস যেটা দেখলাম আমরা আয়রন অক্সাইডের, ওটাই স্যার হলো মানে আমরা যে আয়রনটা হবে ওইটাই হলো স্যার ওটার যে স্ট্রাকচারটা হবে ওটা কন্ট্রোল করবে। আর স্যার এই যে রিডাকশন রেটটা আছে এইটাও স্যার ওই যে নিউক্লিয়েশন আর এর মনে আছে নিউক্লিয়েশন হবে, তাই না স্যার? নিউক্লিয়েশন এন্ড গ্রোথ প্রসেস আর কি। আমরা যে দেখলাম যে স্যার নিউক্লিয়েশন অফ গ্রোথ প্রসেস অফ আয়রন অক্সাইড, এটাই হলো স্যার ওই যে আমাদের যে পরবর্তী স্ট্রাকচারটা ওটা ই করবে। আর হলো স্যার এই যে রিডাকশন রেটটা যেটা আছে, নিউক্লিয়েশন হইলে তো স্যার মানে রিডাকশন তাড়াতাড়ি হবে আর কি, তো আলটিমেটলি ওই রিডাকশন রেটটাকে আর কি স্যার এফেক্ট করে। Iron oxides control the structure, which in turn affects the subsequent reduction rate. মানে বলতেছে যে তোমার এই রিডাকশন এবং গ্রোথ প্রসেস আয়রনের যে অক্সাইডের যে থেকে যে রিডাকশন হলো, রিডাকশনের যে আয়রনটা গ্রোথ হলো এটা স্ট্রাকচারটাকে কন্ট্রোল করবে এবং পরবর্তীতে যে রিডাকশন রেট হবে সেটাকেও সে এফেক্ট করবে। এই কথাটি এটা বলো স্যার। এখানে হলো আয়রন অক্সাইড রিডাকশন কোল বেস প্রসেসে ওটার মেকানিজম আর রিঅ্যাকশন বিটুইন কার্বন এন্ড আয়রন অক্সাইড। এতক্ষণ আমরা ফান্ডামেন্টালটা দেখলাম, বেসিকটা। এখন হচ্ছে ধরো কোল বেস প্রসেস হয়, তারপর গ্যাসিয়াস বেস আছে, আমরা দেখবো এগুলা কোনটাতে কিভাবে হয় সেই জিনিসটা বলছি। হ্যাঁ, reaction between carbon and iron oxide particles begin on the points of contact and form metallic Fe as intermediate phases. স্যার মানে এখানে যেটা বুঝাইছে যে আয়রন অক্সাইডের যে এটা হচ্ছে যেখানে কন্টাক্ট হইতেছে ওই জায়গাতে আর কি রিঅ্যাকশনটা হবে, আর হলো মেটালিক আয়রন ফর্ম করবে ফার্স্টে ইন্টারমিডিয়েটরি ফেজ হিসেবে আর কি, মানে যে নিউক্লিয়েশন যেটা হইতেছে আর কি স্যার ওইটা বুঝাইতেছে। আর দেন রিডাকশন ক্যান প্রসিড অনলি বাই ডিফিউশন অফ কার্বন থ্রু মেটালিক আয়রন লেয়ার টু রেসিডুয়াল অক্সাইড। মানে মানে স্যার রিডাকশন তো হবে তো স্যার কার্বন দিয়ে, তো কার্বন তো স্যার ডিফিউশন হওয়া লাগবে, মানে এর মধ্যে দিয়ে মেটালিক আয়রনের যে লেয়ারটা আছে ওটা দিয়ে আর কি আর যে অক্সাইডটা আছে ওই লেয়ারে পৌঁছাইতে হবে, ওটা বুঝাইছে আর কি স্যার। দেন স্যার ডিরেক্ট রিডিউস প্রসেসে সলিড এন্ড লিকুইড রিডাক্টেন্ট শুড বি কনভার্টেড টু এ রিডিউসিং গ্যাস। মানে স্যার যে রিডাক্টেন্টটা আছে আমরা তো এখানে পুরোটাই হলো স্যার মানে সলিড ফেসের রিঅ্যাকশন হতেছে, তো হয় স্যার সলিড সলিড রিঅ্যাকশন হতে পারে। এখন যদি স্যার কোনো কারণে সলিড না দেওয়া যায় তাহলে হলো স্যার লিকুইডটাকেও ব্যাপার করতে হবে বা গ্যাসে পরিণত করতে হবে আর কি। আর যদি সলিডটাকেও যদি পারা যায় তাহলে গ্যাসে পরিণত, তাহলে স্যার রিঅ্যাকশন রেটটা ভালো হবে। এই কারণে মেবি স্যার আমি যতটুকু বুঝতে পারছি যে গ্যাসটা তাড়াতাড়ি ফ্লো করতে হবে। তোমার যদি রিডাক্টেন্টটা সলিড লিকুইড থাকে, এটাকে তুমি যদি
ডিআরআই প্রসেসে ওই যে কন্ট্যাক্টটা বাড়ানোর জন্য, ডিফিউশন বাড়ানোর জন্য এটাকে গ্যাসে কনভার্ট করে একটা প্রসেস। হ্যাঁ, তারপর ইন রোটারি ক্লিন বেসড অন দা কোল রিডাকশন, মানে কতগুলা মানে যে রিঅ্যাকশন গুলা হয় আর কি স্যার, ওগুলাই দেখাইছে। মানে ফার্স্টে হেমাটাইট থেকে ম্যাগনেটাইট হয়েছে কার্বন মনোক্সাইড দিয়ে। ফার্স্টে তো স্যার ওই যে কার্বন মানে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে স্যার কার্বন মনোক্সাইড হয়েছে, মানে Fe3O4 এর সাথে রিঅ্যাকশন করে স্যার, মানে Fe2O3 এর সাথে রিঅ্যাকশন করেও স্যার কার্বন মনোক্সাইড হতে পারে। তাহলে স্যার ওই হেমাটাইটের সাথে কার্বন মনোক্সাইড রিঅ্যাকশন করে স্যার Fe3O4 উৎপন্ন করছে, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তারপরে স্যার ম্যাগনেটাইট থেকে স্যার ওই কার্বন মনোক্সাইড রিঅ্যাকশন করে স্যার ওস্টাইট হয়েছে, এইটা একটা স্যার এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর স্যার FeO এর সাথে কার্বন মনোক্সাইড রিঅ্যাকশন করে মেটালিক আয়রন হইতেছে, এটাও একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বলো। জি স্যার, কোল বেসড directly process gaseous reduction of iron oxide to metallic iron and the border gasification reaction takes place simultaneously and interdependently। আচ্ছা ঠিক আছে, মানে স্যার এনে যেটা বুঝাইছে যে মানে এমনি তো স্যার গ্যাসিয়াস রিডাকশন বলতে স্যার কার্বন মনোক্সাইড দিয়ে তো স্যার রিডাকশন হইতেছে, কিন্তু সাথে সাথে স্যার ওই কার্বন ডাইঅক্সাইড যেগুলো উৎপন্ন হইতেছে ওগুলো আবার স্যার কার্বনের সাথে রিঅ্যাকশন, মানে এখানে তো কার্বন পার্টিকেল আছে, মানে কোল আছে, তো ওটার সাথে রিঅ্যাকশন করে আবার বোর্ডার রিঅ্যাকশনের মাধ্যমে কার্বন মনোক্সাইড তৈরি হইতেছে, এটা বুঝাইছে আমি যতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, মানে সাথে একসাথে হইতেছে আর কি স্যার, এটা বুঝাইছে। বর্ডার রিঅ্যাকশনে আমরা দেখছি না যে এখানে টেম্পারেচার বাড়া কমার সাথে হাই টেম্পারেচারে কার্বন মনোক্সাইড আবার লো টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড থেকে আবার কার্বনে কনভার্ট করে। হ্যাঁ, ওই ট্রানজিশন ওই রিঅ্যাকশন এখানে হতে থাকে। হ্যাঁ বলো স্যার, এটা দেখিনি আমি ওই পর্যন্তই দেখছি। রুল 43 বলো এখান থেকে। রুল 43, রুল 43 আছো? আমার কথা শোনা যাচ্ছে কৌশিক? কৌশিক? জি স্যার, শোনা যাচ্ছে 43 কে দেখি। রুল 43 আছো? স্যার 43 নাই, মানে ডিসকানেক্টেড হয়ে গেছে অথবা কত ছিল? জি স্যার, ওই যে ফার্স্টে কথা বললো ও নাই এখন? মানে স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়, মানে অনলাইন দেখাচ্ছে না। হ্যাঁ, তাহলে ও আসুক, আমরা কন্টিনিউ করি। In DR process, the reducing gases react with oxide from all sides within the bed materials, but the flow velocity of the reducing gases is comparatively lower than the encountered in blast furnace. DR process কি বলছে যে তোমার এখানে যেটা বলতেছে যে রিডিউসিং গ্যাস যেটা তোমার অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে, ওটা হচ্ছে যে এটা বেডের অল সাইডস থেকে আসে, কিন্তু তোমার এখানে যে ফ্লো ভেলোসিটি সেটা হচ্ছে যে ন্যাচারাল একটা ভেলোসিটি থাকে, এখানে এক্সট্রা কোনো ভেলোসিটি থাকে না, যেটা ব্লাস্ট ফার্নেসে থাকে। ব্লাস্ট ফার্নেসে তো আমরা অনেক হাই প্রেসারে দিয়ে থাকি একটা, দ্বিতীয় হচ্ছে আবার টপে আমাদের অনেকটা ক্লোজ থাকে। হ্যাঁ, তো সেখানে ইন্টিমেট কন্ট্যাক্টও হয়, ভেলোসিটি বেশি। তারপর বলছে ফর দ্য প্রিভেনশন অফ অক্সিডেশন অফ রিডিউসড অক্সাইডস দ্য সেপারেশন অফ দ্য গ্যাসিয়াস ফেজেস ইজ নিডেড। এখন এই জন্য বলা হচ্ছে যে এটা ফর দ্য প্রিভেনশন অফ অক্সিডেশন অফ রিডিউসড অক্সাইডস, মানে রিডিউস অক্সাইড যেটা আছে আয়রন হয়ে গেছে, এটা আবার একটা সমস্যা। এটা এখানে তুমি যদি আবার যদি এই এয়ারের ভিতর রাখো, গ্যাসিয়াস ফেজের ভিতর রাখো, দেখা যাচ্ছে যে এটা আয়রনটা আবার কি হয়ে যেত, অক্সাইড হয়ে যেতে পারে, আয়রন অক্সাইড হয়ে যেতে পারে। কথাটা কি বুঝছো কিনা? রিডিউসড অক্সাইড বলতে এটা বোঝাচ্ছে যেটা মেটালিক আয়রন হলো সেটা যাতে আবার এই অক্সিডেশন না হয়, তাহলে তোমার গ্যাসিয়াস ফেজ থেকে তোমার সেপারেট করতে হবে। অর্থাৎ এটা যদি ওই রিঅ্যাকশনের পরে যদি এটা অক্সিডাইজিং হয়ে যায় গ্যাসিয়াস ফেজটা, অর্থাৎ তখন দেখা যাবে যে আবার আয়রন সেই অক্সিডাইজিং যে গ্যাস থাকবে সেটা থেকে অক্সিজেন থেকে নিয়ে নিলে তখন আবার এটা অক্সাইডে কনভার্ট করবে। এটা একটা ক্রিটিক্যাল জিনিস। The reduction rate of iron oxide is much lower beyond the degree of metallization. বলা হচ্ছে 80% যখন তোমার আয়রন অক্সাইড থেকে আয়রনে কনভার্ট হয়ে গেল, খেয়াল করো তোমার টোটাল আয়রন কি ছিল, ধরো 100%, 100% যখন 80% তোমার রিডিউসড হয়ে গেল, তখন এরপরে তোমার রিডাকশন রেটটা স্লো হয়ে যায়। এটা বলতেছে, এই জন্য বলা হচ্ছে 100% অ্যাচিভ করা নরমালি সম্ভব না তখন। হ্যাঁ, এবং দরকারও হয় না, প্রয়োজনও হয় না।
আমরা যেটুকু পাবো 85, 85, 90%, 83%, যত বেশি ভালো, কিন্তু ওটা দিয়ে আমাদের কাজ চলে। The discharge end of the claim of any claim is narrowed, and a dam is provided in order to increase the filling degree, optimum filling degree to 25 to 30 degree. ওই ক্লিনের ক্লিন যেটা ইউজ করা হয়, আমরা দেখবো পরে এগুলা, যে এটা ন্যারো করা হয়, এন্ড a dam is provided in order to increase the filling degree. একটা ড্যাম দেওয়া ইউজ করা হয় তোমার ফিলিং ডিগ্রিটাকে ইনক্রিজ করার জন্য, এবং ফিলিং ডিগ্রি বলা হচ্ছে 25 থেকে 30%. Both gaseous reaction and the cold gasification reaction are first order reaction. এখানে যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা কি, একটা হচ্ছে যে গ্যাসিয়াস রিডাকশন রিঅ্যাকশন, অর্থাৎ আয়রনের সাথে যে তোমার আয়রন অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডের যে রিঅ্যাকশনটা এটা, এবং কোল থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা হয় বা কার্বন মনোক্সাইড যে রিঅ্যাকশনটা হয়, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলা হচ্ছে। The rate of gaseous reduction is proportional to the oxygen concentration in the oxide. আবার বলা হচ্ছে যে গ্যাসিয়াস রিডাকশনটা হবে, অর্থাৎ কার্বন মনোক্সাইড যে তোমার অক্সিজেন রিমুভ করবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার অক্সাইডের মধ্যে কি পরিমাণে অক্সিজেন কনসেন্ট্রেশন এটার উপর, অর্থাৎ যত বেশি এটা হবে তার রিডাকশন রেটটা, গ্যাসিয়াস রিডাকশনটা বেশি হবে। এই কথা, the rate of gaseous reduction is proportional to the carbon concentration in the charts. বলা হচ্ছে আবার তোমার কার্বনের কনসেন্ট্রেশন চার্জের মধ্যে যত বেশি হবে, গ্যাসিয়াস রিডাকশনটা বেশি হবে, আর যত কম হবে ততই কম হবে। এখন এখানে কার্বন কনসেন্ট্রেশন কোথেকে আসলো, কার্বনটা কোথেকে আসলো? কোল থেকে। আমরা কার্বন তো মিক্স করতেছি, চার্জিং মেটেরিয়াল সেটা আমরা মিক্স করছি। এখানে তোমার এই জিনিসটা রোল আসছে, রোল 43 আসছে না স্যার, আসে না এখনো। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইড দিয়ে শেষ করে দিই আজকে। ইন গ্যাস বেস প্রসেসেস, এখন এখানে গ্যাস বেস প্রসেসে তোমার এখানে দেখাচ্ছে যে এটা ইউনিট স্টেপস ইন শেফট ফার্নেস, স্ট্রিম 1 স্ট্রিম, এখানে যেটা দেখা যাচ্ছে স্ট্রিম 1 কি, এখানে ধরো ফিড দেওয়া হচ্ছে 94.6% আয়রন অক্সাইড, 3.93% সিলিকা, 1.43% তোমার ওয়াটার, এটা শেফট ফার্নেসে দেওয়া হলো। শেফট ফার্নেসে দেওয়া হলে স্ট্রিম 2টা কোনটা, এই দেখো স্ট্রিম 2 হচ্ছে যে এখানে কি পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে সেই জিনিসটা বলা হচ্ছে যে 1.616 টন রিডিউসিং গ্যাস, যে গ্যাসের মধ্যে হাইড্রোজেন আছে 49.45%, কার্বন আছে 41%, ওয়াটার আছে 8%, কার্বন ডাইঅক্সাইড আছে 8%, এটা এখানে দেওয়া হচ্ছে। আউটপুট হিসেবে কি আসতেছে যে স্ট্রিম 3 দেখো যে এত টন টপ গ্যাস যেটা রিঅ্যাকশনের পর যেটা আসতেছে, এখানে তোমার যেটা কার্বন মনোক্সাইড 40% আর এখানে 16%, হাইড্রোজেন 49 এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি যাবে, স্বাভাবিক আয়রন অক্সাইড রিডিউস হয়েছে, এটা 800 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর তোমার ডিআরআই যেটা 1 টন ডিআরআই যেটা প্রডিউস হলো, দেখো 88% তোমার আয়রন আসলো, আর 100% মধ্যে তার ডিগ্রি অফ মেটালাইজেশন হচ্ছে যে তোমার 88%। তারপর দেখো 5.97% আয়রন অক্সাইড, এটা রিডাকশন হলো না, আনরিডিউসড অবস্থায় থাকলো। তারপর হচ্ছে এখানে হচ্ছে 5.50% সিলিকা, এটা সিলিকা ওরের সাথে সিলিকা থাকে, এই সিলিকাটা এখানে থাকলো, আর 0.50% কার্বন। তাহলে এখানে যেটা দেওয়া হলো এটা গ্যাসিয়াস, অর্থাৎ তোমার এখান থেকে তুমি চার্জ দিচ্ছ আর এখানে গ্যাসিয়াস রিডাক্টেন্ট দিচ্ছ, যার কম্পোজিশন এটা। এই রিঅ্যাকশনের ফলে তোমার দেখা যাচ্ছে যে আপনার রিঅ্যাকশন যে গ্যাসটা বের হচ্ছে তার কম্পোজিশনটা এরকম, আর যে ডিআরআইটা বের হচ্ছে তার কম্পোজিশনটা এরকম। তাহলে তুমি এটার সাথে এটা কম্পেয়ার করো, আর এটার সাথে এটা কম্পেয়ার করো, মানে আর মানে যে এটা হিট লস। মূলত এই হচ্ছে যে আমরা দুটো জিনিস দেখলাম, এগুলো হচ্ছে বেসিক, পরে আমরা সিস্টেম ড্র করবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করি। কারা কারা অ্যাবসেন্ট আছে একটু বলো। 45 অ্যাবসেন্ট আর 43 এখন নাই, তবে ছিল তো। Recording stopped. অ্যাবসেন্ট কে 45